এখনই খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু, বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। আমি যে বাজেট দিলাম 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট, 41,000 কোটি টাকার উপরেই আমরা রেখেছিলাম, যেখানে আমাদের জনসংখ্যা, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি এবং এই সকলের ভ্যাকসিন দেওয়ার জন্য সবসময় ইউনিসেফ, গাভি এদের সঙ্গে সব পরামর্শ করে আমরা কিন্তু এই ভ্যাকসিনগুলি ক্রয় করতাম। তাদের সাথে আমাদের চুক্তি ছিল এবং বাজেটে টাকাও রেখে দিয়েছি, টাকাও ছিল। কিন্তু আমার প্রশ্ন, ইনুর যে ক্ষমতা আসলো, সে কেন কিনলো না? তাদেরকে চিঠি দিয়েছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য, তার টাইম দিয়ে দিয়েছে যে এরই মধ্যে এই সময় পার হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসেই চিঠি, কোনো উদ্যোগ নেই। এই যে আমরা চুক্তি করেছি, চুক্তিটা রিনিউ করেনি। চুক্তি রিনিউ করলে ওই টাকা দিতে হবে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পেয়ে যাবে, শিশুদের ভ্যাকসিন দেবে। আমরা তো বছরে 2বার করে দিতাম, কিন্তু সেটা করেনি। কেন করেনি? টেন্ডার দিয়ে কিনতে গেছে। তার মানেটা কি? টেন্ডার দিয়ে কিনে কমিশন খাবে, আর এখানে কমিশন খাওয়ার সুযোগটা থাকবে না। এটাই তো, এইরকম তার বদভ্যাস। এবং তার এই অবহেলার জন্য এই চুক্তি সে সই করলো না। সবসময় আমরা গাভীর সঙ্গে চুক্তি করি, আমরা সবসময় আমাদের কী কী ভ্যাকসিন লাগবে তাদের সঙ্গে পরামর্শ করি, কারণ তাদের অনুমোদন লাগে, কারণ এটা স্বাস্থ্যের বিষয়। এতটুকু ক্ষতির জন্য কোনো ভ্যাকসিনে না হয় সেটার উপর আমাদের নজর রাখতে হয়। আমরা সেভাবে রেখেছি সবসময়। কিন্তু প্রত্যেকটা শিশুকে যে কোনো ইসা থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনারা যদি পুরো তালিকা দেখেন, প্রত্যেকটা শিশুর সুস্বাস্থ্য রক্ষা করা, মাতৃত্বকালীন সময় থেকে তাদের ভালো মন্দ বিচার করা এবং মাকে চিকিৎসা দেওয়া, তার ভ্যাকসিনের ব্যবস্থা সব আমরা করতাম। কিন্তু এবার কিছুই করেনি। আর এই যে এত মারা গেল, ইউনূস নির্বাচনের নামে একটা প্রহসন হলো, সে বিদায় নিল, আসলো তারেক আরেকজন গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারি কিনা, এমনকি FBI এসে সাক্ষী দিয়ে সাজাপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায়। সে ক্ষমতা আসার পর তো একটা হিসাব নেবে তো। একটা মানুষ যখন দায়িত্ব নেয়, যখন সে প্রাইম মিনিস্টার হয়, হ্যাঁ একটা দলের প্রার্থী বা ভোট দেওয়া হবে, এটা ঠিক আছে, কিন্তু যখন হয়ে যায় তখন দেশের সকল জনগণের জন্যই হয়। আমি তো সেইভাবে কাজ করেছি, আমরা সেইভাবেই দেখেছি যে আমি যখন প্রাইম মিনিস্টার হয়ে গেছি তখন আমি তো শুধু আওয়ামী লীগ না, আমি তখন সারা বাংলাদেশের জনগণের দায়িত্ব আমার, আমরা সেইভাবে পালন করেছি। ভ্যাকসিন দেওয়ার সময় বাঁচি নেই যে কে নৌকায় ভোট দিচ্ছে কে দেয়নি তা নয়, তোর সকলের এটা প্রাপ্য, সকলের দায়িত্ব। একটা প্রাইম মিনিস্টার হিসেবে আমরা যে সব সুযোগ সুবিধা পাই এটা জনগণের অর্থ দিয়ে পাই। আমরা যে ডেভেলপমেন্ট কাজ করি আমাদের উদ্যোগ থাকতে হয়, হ্যাঁ এটা জনগণের টাকা থেকে করি বা আমরা ঋণ দিয়ে শোধ দেই, কিন্তু সেটা করতে গেলে সেই দেশটাকে জানতে হবে, মানুষের অবস্থা জানতে হবে, মানুষের ভালো মন্দ বুঝতে হবে। ফেব্রুয়ারি মাস ইলেকশন হলো, ক্ষমতা আসলো, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দেওয়া শুরু করলো না কেন? মানে বাদ সন্তানের জন্য হাজারি করছে। হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টার যাচ্ছেন তার মেয়েকে নিয়ে থিয়েটার দেখতে, মেয়ে বউ নিয়ে থিয়েটার দেখা, সিনেমা দেখা, কোথায় যে গাড়ি চালানো, বিলাসিতা করে বেড়াচ্ছে। কোনো দায়িত্ববোধ নেই এদের। দেশের মানুষের জন্য ক্ষমতা ভোগ করার আর অর্থ বাড়ানোর। ওই ইউনুসও বাটবার ওইটাই করে গেছে যে 16 রকমের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য সেগুলি বাগায় নিয়ে সে বসে আছে। আমার কথা, আমি বাজারে যে 41,000 কোটি টাকা রেখে আসলাম, সে টাকা গেল কোথায়? কেন ইউনিসেফের সাথে যে চুক্তি এবং গাভির সাথে চুক্তি সেটা রিনিউ না করে ভ্যাকসিন না কিনে এটাকে কি করলো সেটা জবাবদিহি করতে হবে। এবং সমস্ত শিশু মৃত্যুর জন্য দায়ী ইউনূস, তার ওই স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং তারেক নিজে। এদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। হ্যাঁ, আইনের শাসন নাই, কিন্তু শেষ জায়গা তো আমাদের সেখানেই। মামলা করতে দেবে না, কোনো অন্যায় করলে কাউকে কিচ্ছু করতে দেবে না। আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে, এবং তাদেরকে কী ধরনের একটা ওষুধ খাওয়ায়, সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবার মৃত প্রায় তখন বের করে দেয়, মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম যারা হচ্ছে তাদের, এই তো বাংলাদেশের চিত্র। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে সে অধিকারটুকু দেয় না। কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা, তাদের উপরে এত অত্যাচার করা, মানে মহিলা হলেও তার গায়ে হাত তোলা, তাদের পিটানো মারা, এ কি অসভ্যতা? এরা কারা?
আমরা কি এদের চিনি? কোনোদিন দেখেছি? নির্বাচন করেছে, আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না। অপরাধটা কি আওয়ামী লীগের? ঠিক আছে, আওয়ামী লীগের যদি জনগণ না চায় আমরা যাব না, এরকম তো আমাদের জীবনে বহুবার হয়েছে। সে পাকিস্তান আমল থেকে বাংলাদেশে এ পর্যন্ত 13-14টা ইলেকশন, এর মধ্যে 2টা ইলেকশনই আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, সব ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। 9টা ইলেকশনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, বাকি তো বিরোধী দলেও থেকেছে। এবার যদি আমাদের না চাইতো জনগণ, আমরা থাকতাম না, যার বেশি জনপ্রিয়তা আসতো। তা তো হয়নি। 12ই ফেব্রুয়ারি ভোট, 11 তারিখ সন্ধ্যা থেকে শান্ত ভোট হয়ে গেছে। খুব ভালো ইলেকশন। এরকম ইলেকশনে আর কেউ দেখেই নাই, ঠিকই দেখে নাই, দেখবে কী করে? আগে থেকে সিল মেরে বাক্স ভরে সারা রাত বসে সব সেট করা, তারপরে রেজাল্ট দিয়ে দিচ্ছে। আর যে দলটা এদেশে 53% মানুষ যাকে চায়, তারা ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগকে ব্যান করার অধিকার তাদেরকে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আর ওরা হলো অবৈধ ক্ষমতা দখলকারী। তা আজকে ক্ষমতা দখলকারীরা জনগণের প্রতিনিধিদের ব্যান করে দেয়। এটা হলো বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমাদের একসাথে আইনজীবীদের গ্রেপ্তার করলো, তাদের জেল খাটালো, আমাদের বিরুদ্ধে মামলা, শত শত মামলা। কি যে মামলা, সে মামলার কোনো নোটিশ বা কাগজ আমি, রেহানা, জয়, পুতুল, ববি, টিউলিপ আমরা কিন্তু কেউ পাইনি। অথচ আমরা কোথায় আছি সব জানে। সবাই তো যার যার কর্মস্থলে আছে। আমি না দেশ ছাড়া আছি, সেখানে পাঠানো তো এমন কঠিন ছিল না, সেটা পাঠাবে না। কিন্তু বিচার রায় হয়ে গেছে, সব মৃত্যুদণ্ড এবং মামলা, এবং সকলের বিরুদ্ধে জেল জুলুম দিয়ে দিয়েছে। এক পূর্বাচলের জমির জন্য ঠিক আছে, আমাদের বিরুদ্ধে মামলা দিক। ওখানকার যারা অফিসার কর্মচারী, সেই চেয়ারম্যান থেকে নিয়ে শুরু করে সেক্রেটারি, সচিব, মানে যিনি রিটায়ার্ড সচিব বা কর্মরত সচিব থেকে শুরু করে 29 জনের বিরুদ্ধে তাদের শাস্তি দিয়েছে। প্রাইম মিনিস্টার অফিসের সেক্রেটারিকে শাস্তি দিয়েছে। এই অফিসারদের কি দোষ? অর্থাৎ পার্লামেন্ট একটা কতগুলি নিয়ে ক্লাউন বসিয়ে দিয়েছে, সেখানে তো কি যে আলোচনা হচ্ছে, কি হচ্ছে মানুষ দেখে, আর একটা হাসির খোরাক করে দিচ্ছে, কোনো ভাব গম্ভীর্য নাই, কিছু নেই। তার মানে দাঁড়ালোটা কি? যে একটা রাষ্ট্র পরিচালনায় যেখানে আইন প্রণয়ন হবে, সেই আইনসভা যদি হাসির খোরাক হয়ে যায়, আর বিচার বিভাগে যদি লাঠিসোঁটা দিয়েই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হয়, বা বিচারকদের ওভাবে মানে পদত্যাগে বাধ্য করা হয়, সেখানে আইনজীবীদের যদি তাদের যে দায়িত্ব সেই ভূমিকা পালন করতে না দেয়, আর যদি নির্বাহী বিভাগকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে সেখানে বেসরকারি, সরকারি অথবা সেনাবাহিনী, পুলিশ বাহিনী কাউকে তো ছেড়ে দিচ্ছে না, সবার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে দিচ্ছে। তার মানে একটা রাষ্ট্র তো সম্পূর্ণ অচল। একটা রাষ্ট্র চলার যে 3টা অঙ্গই মানে পঙ্গু হয়ে বসে আছে। কাজে মানুষকে দেখবে কে, কখন দেখবে? আজকে এই যে শত শত শিশু মারা গেল, মন্ত্রী একজন বানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্য খুব ভালো, এত সুস্বাস্থ্যের অধিকারী যে সে বলেই বসলো যে ছোটবেলা তার হাম হয়েছিল, তারপর সে বেঁচে আছে। শুকর আলহামদুলিল্লাহ উনি বেঁচে আছেন, খুব ভালো কথা। কিন্তু এই হামের জন্য যে মায়ের কোল খালি হলো, তার কি জবাবদিহি করবে? তার কোনো জবাব দেবে এই স্বাস্থ্যমন্ত্রী? এর আগে বলে দিল আওয়ামী লীগ নাকি 8 বছর কোনো ভ্যাকসিন দেয়ই নাই। আমি আপনাদের পাঠাবো ডকুমেন্ট, প্রতি বছর আমরা কিভাবে কি কি ভ্যাকসিন দিয়েছে, আর কত ভ্যাকসিন আমরা দিয়ে এক একটা ছেলেদের মেয়েদেরকে আমরা সুস্থ রেখেছি। কিন্তু সে বলে দিল। তারপরে যখন দেখলো যে না এটা মিথ্যা, এখন বলে হাম হলে সে মরে নাই। সে তো মরে নাই, ভালো কথা, কিন্তু যারা মারা গেল তাদের বেলায় কি কথা তার আছে, কি মতামতটা আছে, সে মতামতটা তো সে দেয় না, সেটা তো বলে না। সে একটা যে মানে দুঃখ প্রকাশ করা, সেটাও নাই। একটা পরিবারকে যে একটু সান্ত্বনা দেওয়া, সেটাও কিন্তু দিচ্ছে না, কেউই দিচ্ছে না। ওই বাটপাড়া ইউনুসের তো চেলাচামুন্ডা এখনও আছে, তারাও না। আবার আন্তর্জাতিকভাবে আমরা দেখি, সেখানেও খুব বেশি একটা আওয়াজ নাই। এটা যদি আমি ক্ষমতায় থাকতে হতো, তাহলে মনে হতো যে আগে পৃথিবী ফেটে পড়ে যাচ্ছে, আর এখন সব চুপ। আর আমাদেরকে যে বুদ্ধিজীবী কিছু আছে, বুদ্ধি বেঁচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সবসময় তার জবাব এখন বন্ধ কেন? আমি ক্ষমতায় থাকতে তো টক শো ফাটিয়ে ফেলতো সব কিছুতে, পান থেকে চুন খসতে পারতো না তাদের সমালোচনা। কই, এখন তো কোনো কথা বলে না। কারণটা কি? তাদের কথা বলার রসদ যেখান থেকে আসেনি, সেই জন্য আমরা তো রসদ দিয়ে কথা বলাবো না। কয় জায়গার থেকে খাবে? এক জায়গা থেকে খাচ্ছে, তাই খাক। সেটা তো এখন বেরোচ্ছে সব, যে কোথায় কে কি ও সব হিসাব আছে আমার কাছে। আপনাদের সবাই সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এখনো কে কি করেছে না করেছে, কে ছিল না আছে, ওটা দেখার সময় নাই। সকলকে এক হয়ে দাঁড়াতে হবে, এক হয়ে কাজ করতে হবে।
পোস্টমর্টম এখন করা না, ওটা সময় পরে আসবে, দিন ফিরবে। কারণ এত দ্রুত পচে গেছে না, কাজে এখন তো পচে গন্ধ ছুটছে। কাজে এদেরকে বিদায় না করতে পারলে দেশটা বাঁচবে না। ওই বাটপার একটা, তার সাথে আবার ওই খুনি। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে, পেশাজীবীদের এগিয়ে আসতে হবে আগেই। কাজে আপনারা আইনজীবী আছেন, সেই সাথে অন্যান্য পেশাজীবী, প্রত্যেকটা পেশাজীবী নির্বাচন যেমন আমাদের করতে হবে, পেশাজীবীদেরও সংগঠিত করতে হবে এবং সকলে এক হয়ে কাজে নামতে হবে। ওই জেলখানায় নেওয়া বা ডিবি অফিসে নেওয়া অত্যাচার নির্যাতন যারা করছে প্রত্যেকের তালিকা রেডি করে রাখেন, দিন আসবে ইনশাল্লাহ। আর এদেরও এই অত্যাচার নির্যাতনের জবাবটা তারা পাবে, এটা মনে রাখবেন। কাজে আপনারা সবাই অন্তত ঐক্যবদ্ধ হন। এখনই বসে আপনি করেননি, ওই করেননি, ওইগুলি সব ভুলে যান। এখন সকলে এক হয়ে কাজ করতে হবে। আর আমরা এই আইন সহায়ক পরিষদটা করেছি, তাছাড়া সম্মিলিত আইনজীবী আমরা সমন্বয় পরিষদও করে দিয়েছি। তারপরে এছাড়াও আমি বলছি যে ওই নামটা যেহেতু আওয়ামী লীগ নেওয়া যাবে না, প্রত্যেকটা বারে নিজস্ব একটা নাম নিয়ে সব নমিনেশন সাবমিট করে ইলেকশন করতে হবে। ইলেকশন করার চেষ্টা করলে বাধা দিলে পরে সেটাও নিয়েও আমাদের মাঠে নামতে হবে। তো এইভাবে আমাদেরকে আস্তে আস্তে আন্দোলনটা গড়ে তুলতে হবে। এখনই খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু, বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। পাবলিক এদের টেনে নামাবে। আজকে জনগণের পেটে ভাত নাই, কাজ নাই, ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ শ্রমিক আজকে বেকার, চুরি চামারি খুন খারাপি প্রতিনিয়ত। এর হাতে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিচার বিভাগ, আইন বিভাগ, আমাদের নির্বাহী বিভাগকে শক্তিশালী করতে হবে। মানুষের সেবা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন করা, মানুষকে জীবন উন্নত করা, এটাই আমাদের কাজ। বেঁচে যখন আছি ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবই। আপনারা খালি ঐক্যবদ্ধ থাকেন আর যেভাবে নেমেছেন এভাবে শক্ত হয়ে নামেন। এরা অনেক দুর্বল, যাদের হাতে শুধু লাঠির জোর আছে, এদের মানসিক শক্তি নাই। সেই জন্যই আমাদেরও শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবে। সবাইকে ধন্যবাদ। আগামী শুক্রবার আবার আপনাদের সাথে বসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।